নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। তো দেখতেই পারছো এটা কিন্তু ক্লাস 11-এর প্রথম সেমিস্টারের বইটা আছে। এই বইটা সলভের জন্য আমাকে রিকোয়েস্ট করেছে বুক ইন্ডিয়া, আধুনিক ভূগোল, অনিরুদ্ধ হাজরা, হরেকৃষ্ণ গিরি, বুক ইন্ডিয়া। তো দেখো এই বইটা কিন্তু সমস্ত প্রশ্নের অ্যান্সার কিন্তু দেওয়া আছে। সব থেকে বড় সমস্যা কি বলতো, এর পিছনে দুটো সেট আছে। অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি সেট 1 এবং সেট 2, এই দুটো সেট কিন্তু সলভ করা নেই। তো প্রচুর ছাত্রছাত্রী আমাকে রিকোয়েস্ট করেছে যে স্যার এই দুটো সেট প্লিজ একটু সলভ করে দিন। তো সেটাই সলভ করে দেওয়া হচ্ছে, সম্পূর্ণ ভিডিওটা দেখবে। আর এই বুক ইন্ডিয়া, অনিরুদ্ধ হাজরা, হরেকৃষ্ণ গিরি, বুক ইন্ডিয়া, এই বইটা কিন্তু অসাধারণ বই। এই বইটা কিন্তু তোমরা কিনতে পারো, যেটা উচ্চ মাধ্যমিক প্রথম সেমিস্টারের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। তাহলে আলোচনা করা যাক, দেখা যাক ফটাফট করে আজকে তোমাদের দুটো সেট সলভ করে দেবো। তো দেখো প্রথম তো একটা সেট সলভ করি, তারপরের দিন আর একটা সেট সলভ করে দেবো। তো দেখতেই পাচ্ছ পেজ নম্বর কিন্তু তোমাদের 281 নম্বর পেজ, ঠিক আছে। 281 নম্বর পেজটা কিন্তু সলভ করাচ্ছি। প্রথম প্রশ্ন বলেছে কার্টোগ্রাফির নিয়ম মেনে প্রথম পৃথিবীর মানচিত্র অঙ্কন করেন। তো একটা জিনিস মাথায় রাখবে যে আমরা জানি যে টলেমি কিন্তু ছিলেন প্রাচীন গ্রিক ভূগোলবিদ, যিনি জিওগ্রাফিয়া গ্রন্থে কিন্তু গাণিতিক ভিত্তিতে প্রথম কিন্তু মানচিত্র অঙ্কন করেছিলেন। তো দেখো সে অ্যানাক্সিমেন্ডারের কথা উল্লেখ করা আছে, তিনি করেছিলেন, বাট তোমরা টলেমির কথা উল্লেখ করবে। কী করবে? টলেমি করবে। ওকে, প্রথম প্রশ্নের অ্যান্সার কী হবে? টলেমি। যাই হোক, যারা ভিডিওটা দেখছে আমি তাদের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে অনুরোধ করছি প্লিজ চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি প্রথমের যে অ্যান্সার আছে, প্রথমের অ্যান্সার কী হবে? প্রথমের অ্যান্সার হবে টলেমি হবে, ঠিক আছে। তো দেখো একটা কথা আমি বলছি তোমাদের, প্রচুর ছাত্রছাত্রী কিন্তু রিকোয়েস্ট করেছে। আর সব থেকে কী বলো তো, এই যে বইটা আছে এই বইটা কিন্তু সলভ করা নেই ইউটিউবে। তো আমাকে প্রচুর ছাত্রছাত্রী রিকোয়েস্ট করেছে স্যার প্লিজ স্যার সলভ করে দিন। তো দেখা যাক, চেষ্টা করি যতটা পারি। এবার দেখো ম্যাপটা আমরা দেখতে পাচ্ছি, স্তম্ভ 1-এর সঙ্গে স্তম্ভ 2 মিলাও। এখানে বলেছে ম্যাপ অফ বেঙ্গল। তো দেখো অ্যান্সার হবে ডি এর অ্যান্সার, আর ডক্টর শিবপ্রসাদ চ্যাটার্জি। এবং চলন্তিকা, দেখো চলন্তিকা হবে তোমরা জানো, চলন্তিকা হবে রাজশেখর বসু হবে। এবং মুকুদ্দিমা অ্যান্সার হবে বি এর অ্যান্সার হবে ইবন খালদুন। এবং কিতাবুল রেহালা ছিল আল বিরুনি। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে 1-এর ডি, 2-এর সি, 3-এর বি, 4-এর এ, অর্থাৎ অ্যান্সার হবে এর অ্যান্সার, ঠিক আছে। চলো আবার পরের প্রশ্নটা কী বলেছে দেখা যাক, ঠিক আছে। তো দেখতে পাচ্ছ আমাদের পরের প্রশ্ন বলেছে 3 দাগের প্রশ্ন, ভালো করে বোঝো কী বলছে। বলেছে যে নিচে এই প্রশ্নের দুটি বিবৃতি দেওয়া আছে, যার একটি দাবি এ, অপর দাবি হিসাবে আর আছে। দুটি বিবৃতির পরিপ্রেক্ষিতে কোন বিকল্পটি সঠিক? দেখো দাবিতে বলেছে জীবজন্তুর ভৌগোলিক বন্টন ও অভিজাত সংরক্ষণ ও জীব ভূগোলের প্রতিপাদ্য বিষয়। এবং আরে বলেছে উন্নয়নমূলক পরিকল্পনা রূপায়ণে পরিবেশগত প্রভাব মূল্যায়নে পরিবেশ প্রক্রিয়াগুলির গভীর সমীক্ষা ও পরিবেশ সংরক্ষণের নীতি নির্ধারণ। আমরা দেখতে পাচ্ছি যে দাবি, দেখো দাবি যেটা আছে আর কারণ যেটা আছে, এ আর দুটো কিন্তু সঠিক আছে। অর্থাৎ কি বলতো, এখানে যেটা বলেছে যে জীব জন্তুর ভৌগোলিক বন্টন এবং অভিযোজন সংরক্ষণ জীব ভূগোলের প্রতিপাদ্য বিষয়, এটা ঠিকই তো বলেছে। জীব ভূগোলের তো প্রতিপাদ্য বিষয়, সে জীবজন্তু হতে পারে, ভৌগোলিক বন্টন হতে পারে, সবই কিন্তু এটা কিন্তু জীব ভূগোলের প্রতিপাদ্য বিষয়। এবং আরেক কী বলেছে, কারণে কী বলেছে উন্নয়নমূলক পরিকল্পনা রূপায়ণের পরিবেশগত প্রভাব মূল্যায়ন পরিবেশের প্রক্রিয়াগুলি গভীর সমীক্ষা ও সংরক্ষণের নীতি নির্ধারণ করে। এটাও ঠিক আছে, কিন্তু একটা মাথায় রাখবে দুটো ঠিক হলেও কিন্তু কারণটি দাবির বিশ্লেষণ নয়। কিন্তু এই যে কারণটি যে দাবির যে বিশ্লেষণ করবে সেটা কখনো হতে পারে না। দেখো এর সঙ্গে ওর মিলই নেই, কী করে বিশ্লেষণ নয়? কোনো বিশ্লেষণই নয়। অর্থাৎ দুটো দাবি আর কারণ দুটোই ঠিক আছে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এই যে প্রশ্ন আছে এই প্রশ্নের অ্যান্সার হবে কিন্তু আমাদের ডির অ্যান্সার, ঠিক আছে। দাবি ও কারণ দুটোই সঠিক, কিন্তু কারণটি দাবির বিশ্লেষণ নয়। দেখো আমি এবার দেখো আমাদের পরের প্রশ্নটা কী বলেছে। পরের প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি যেটা আছে সেটা কিন্তু 4-এর প্রশ্ন। দেখো এই যে 4-এর প্রশ্নটা কী বলেছে ভালো করে দেখো। বলেছে যে পৃথিবীর উৎপত্তি সংক্রান্ত 4টি মতবাদের উল্লেখ করা হয়েছে। 4টি মতবাদ প্রাচীন থেকে নবীন, 4টি মতবাদের সঠিক ক্রমে সাজাও। দেখো এই যে যদি সঠিক ক্রমে যদি সাজানো হয়
আমরা একটা জিনিস আমরা দেখতে পাচ্ছি, আমরা দেখো এটা কিন্তু অনেকে অনেক ধরনের ব্যাখ্যা করবে। এখানে করেছে, আমি একটা জিনিস তোমাদের আমি দেখাচ্ছি, একটু ভালো করে বোঝো। গ্যাসীয় যে মতবাদ আছে, গ্যাসীয় মতবাদ দেখাচ্ছি তোমাদের আমি। 4 দিকে প্রশ্ন, ইমানুয়েল কান্টের গ্যাসীয় মতবাদ। ইমানুয়েল কান্টের গ্যাসীয় মতবাদ যেটা হয়েছিল 1755 সালে, ঠিক আছে এরকম। আর জোয়ারি মতবাদ যেটা আছে, জোয়ারি মতবাদটা হচ্ছিল তোমার 1917 সালে, 1917 সালে জোয়ারি মতবাদটা, ঠিক আছে। এবং সংঘর্ষ মতবাদ যেটা আছে, সংঘর্ষ মতবাদ এটা কিন্তু 1925 সালে, সংঘর্ষ মতবাদটা ছিল 1925 সালে, ঠিক আছে। আর জর্জের লেইমেত্রের মহাবিস্ফোরণ মতবাদ, দেখো এটা হবে কিন্তু 1931 সালের ঘটনা, এটা 1931-এ। এখন দেখো আমি কিন্তু সাল তারিখ দিয়ে দিয়েছি, ঠিক আছে। এটা 1925 সাল, তারপর হবে না, প্রথম কিন্তু আমরা দেখতে পাচ্ছি 1925, এটা 1917 জোয়ারি মতবাদ। আর কান্টের গ্যাসীয় মতবাদ কিন্তু 1755 সালে কান্টের গ্যাসীয় মতবাদ। আর এখানে কিন্তু আমরা দেখতে জর্জ লেইম্যানের মহাবিস্ফোরণ মতবাদ 1931 সালে। তো এখানে যদি আমরা দেখি, আমরা দেখতে পাচ্ছি সবার প্রথমে কিন্তু গ্যাসীয় মতবাদ, হ্যাঁ গ্যাসীয় মতবাদ আছে, তারপরে আছে জোয়ারি মতবাদ, ঠিক আছে। অর্থাৎ তারপর হলো এইটা হলো দ্বিতীয় নম্বরে, এটাই 1 নম্বর, এটা দ্বিতীয় নম্বর। তারপরে ছিল 1925 সালে, তারপরে হবে 1931। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি প্রথমে আমাদের অ্যান্সারটা কী হবে, প্রথমে অ্যান্সার হবে কিন্তু 3-এরটা কিন্তু প্রথমে 3 হবে, তারপরে 2 হবে, তারপরে 3 হবে, তারপরে 2 হবে, তারপরে 1 হবে, তারপরে 4 হবে। অর্থাৎ আমরা যদি ভালো করে ক্যালকুলেশন করি, আমরা দেখতে পাচ্ছি যে কান্টের গ্যাসীয় মতবাদ এটা কিন্তু প্রথমে হবে, এটা প্রথম, ঠিক আছে প্রথম হবে। এবং তারপরে জোয়ারি মতবাদ যেটা আছে এটা কিন্তু দ্বিতীয় নম্বর হবে, এবং তার সঙ্গে জেফ্রি মতবাদ হচ্ছে 3 নম্বর হবে, তারপরে এছাড়া 4 নম্বর হবে। অর্থাৎ অ্যান্সার কিন্তু বি এর অ্যান্সার কিন্তু আমরা দেখতে পাচ্ছি সঠিক, ঠিক আছে। দেখো আমি একটা কথা বলছি, তোমরা কিন্তু ভাবনা চিন্তা করে কিন্তু লিখবে, ঠিক আছে। আমি কিন্তু পুরো ব্যাখ্যা হিসাবে কিন্তু আলোচনা করেছি, ঠিক আছে। আমি কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু ব্যাখ্যা আলোচনা করছি, ঠিক আছে। শুধু অ্যান্সার রাইট মারছি এরকম টাইপের কোনো ব্যাপার না, আমি বোঝানোর চেষ্টা করছি, যতটা পারি চেষ্টা করছি বোঝানোর জন্য। প্রচুর ছাত্রছাত্রীর রিকোয়েস্টে এটা আজকে সলভ হচ্ছে, দেখা যাক আজকের কী আছে, ভালো করে বোঝো। আমাদের বাবা খুব ঠান্ডাও লেগেছে, বুঝতে পারলে। হ্যালো, দেখো আমাদের পরের যে প্রশ্ন বলেছে 5 দাগের প্রশ্ন, 5 দাগের প্রশ্ন বলেছে পৃথিবীর উৎপত্তি পরিভাষা বিবৃতিগুলি পাঠ করে সঠিক বিকল্পটি নির্বাচন করো। তো দেখো আমরা দেখতে পাচ্ছি জ্যোতিষ্ক মনে আলোকযুক্ত বস্তুর কী রয়েছে সাধারণ নাম, মহাকাশে ভাসমান আরও বিন্দুগুলিকে জ্যোতিষ্কী বলে। দেখো এটা কিন্তু ঠিক আছে, এটা ঠিক আছে। কারণটা কী বলতো, মহাকাশ ভাসমান আলোর বিন্দুগুলিকে জ্যোতিষ্ক বলে, কারণটা কী বলতো, কারণ জ্যোতিষ্ক মানে কি আলোকযুক্ত বস্তুর সাধারণ নাম, তো আলোকযুক্ত বস্তুর সাধারণ নাম, তার জন্য এটাকে জ্যোতিষ্ক বলে, তার মানে এটা ঠিক আছে, কোনো সমস্যা নেই, ইটস ওকে। 2 নম্বরে কী বলছে, মহাকাশ অসংখ্য নক্ষত্র গ্যাসীয় মেঘপুঞ্জ ধূলিকণা বিপুল সমাবেশকে নীহারিকা বলে। তো দেখো নীহারিকা বলে, এটাকে বলছে নীহারিকা বলে। মহাকাশে অসংখ্য নক্ষত্র গ্যাসীয় মেঘপুঞ্জ ধূলিকণা বিপুল সমাবেশকে নীহারিকা বলে। কিন্তু সবই ঠিক আছে, কিন্তু গ্যাসীয় মেঘপুঞ্জ ধূলিকণা এটাকে নীহারিকা বলে, এটা ঠিক না, অর্থাৎ 2 নম্বর একটা ভুল আছে। 3 নম্বরে কী বলছে, মহাকাশে যে সকল জ্যোতিষ্কের নিজস্ব আলো উত্তাপ আছে তাদের নক্ষত্র বলে। হ্যাঁ ঠিক আছে, যাদের আলো উত্তাপ আছে তাদের তো নক্ষত্র বলে, ঠিক আছে। এবং 4 নম্বর বলছে নক্ষত্রের আকর্ষণে নক্ষত্রকে কেন্দ্র করে পরিক্রমণকারী জ্যোতিষ্কগুলিকে উপগ্রহ বলে। তো দেখো এটা কিন্তু তোমাদের কিন্তু ভুল আছে। তো দেখো আমি এখানে কিন্তু যারা মুরলীধর স্কুলে পড়ে ওদেরই বইটা আমাকে দিয়েছে
আমাকে মনীষা আছে, কামনা আছে, তারপরে রোশনি আছে, এরা কিন্তু বইটা দিয়েছে যে স্যার প্লিজ স্যার আমাদের বন্ধুদের নেই বা আমাদের ওয়েস্ট বেঙ্গলে অনেক ছাত্রছাত্রী অনেকটা হেল্প হয়ে যাবে যে এই ভিডিওটা দেখে তারা পড়তে পারবে। তো দেখো 1-এর সত্য, 2-এর মিথ্যা, 3-এর সত্য, 4-এর মিথ্যা, অ্যান্সার কিন্তু হবে ডি এর অ্যান্সার। ঠিক আছে, অ্যান্সার কিন্তু ডি এর অ্যান্সার হবে, একদম ব্যাখ্যার সমেত আলোচনা। তো দেখো এবার 6 দাগের প্রশ্ন, একটু ভিডিওটা বড় হতে পারে বাট আমি বোঝাচ্ছি। যে মতবাদের মূল কথা হলো মহাবিশ্ব একটি বিস্ফোরণের মাধ্যমে সৃষ্টি হয়েছে, তাহলে কি? একদম চোখ বন্ধ করে বিগ ব্যাং মতবাদ। অ্যান্সার কী হবে? অ্যান্সার হবে বিগ ব্যাং মতবাদ। তোমরা জানো এই আধুনিক মহাবিশ্ব সৃষ্টি সম্পর্কে সর্বাধিক সবথেকে গ্রহণযোগ্য বৈজ্ঞানিক তত্ত্ব বিগ ব্যাং মতবাদ। ঠিক আছে, যাই হোক এটা হয়ে গেছে। এবার দেখো 282 নম্বর পেজের, এইবার দেখো এখানে যেটা আছে সেটা ভালো করে তোমাদের আমি বোঝাচ্ছি। ঠিক আছে, তো দেখতে পাচ্ছি এবার তোমাদের আমি যেটা সলভ করাচ্ছি সেটা কিন্তু এক সেকেন্ড। তো দেখো এখানে আমরা যেটা সলভ করেছি শিয়াল ও সেমা, অ্যান্সার হবে তোমরা জানো যে কনরাড বিযুক্তি তল। ঠিক আছে, তারপরে বলেছে একটু কালার পরিবর্তন করবো নাকি সেটা ভাবছি, চলো একটু কালার পরিবর্তন করে খুবই ভালো লাগবে দেখতে। তারপরে বলেছে ভূত্বক ও গুরুমণ্ডল, দেখো এটা হবে কিন্তু সি এর অ্যান্সার মোহ বিযুক্ত তল, সি এর অ্যান্সার আছে। ঠিক আছে, সি এর অ্যান্সার আছে। ঠিক আছে, তারপরে গেছে 3-এ বলছে গুরুমণ্ডল ও কেন্দ্রমণ্ডল। তো দেখো গুরুমণ্ডল কেন্দ্রমণ্ডল, অ্যান্সার হবে 3-এর যে প্রশ্ন আছে অ্যান্সার হবে বি এর অ্যান্সার গুটেনবার্গ বিযুক্তি তল। এবং তারপরে দেখো তোমরা, তারপরে দেখো হচ্ছিল অন্তঃবহিঃ কেন্দ্রমণ্ডল, এটা কিন্তু হবে হচ্ছিল লেমান বিযুক্তি তল। অর্থাৎ অ্যান্সার হবে কিন্তু বি এর অ্যান্সার, 1-এর ডি, 2-এর সি, 3-এর বি, 4-এর এ। ঠিক আছে, একদম সরাসরি যতটা পারছি তোমাদের আমি হেল্প করে দেওয়ার চেষ্টা করছি। অসংখ্য ধন্যবাদ সবাইকে যারা ভিডিওটা দেখছো, যারা এসবি একাডেমিক সেন্টারকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো, যাদের সাপোর্ট আমি পাচ্ছি। আমি মনে করি প্রত্যেকটা ছেলেমেয়ে এইভাবে অনলাইন ক্লাসের সঙ্গে যুক্ত থেকে অনলাইন ক্লাসকে সাপোর্ট করবে। আর দেখে প্রশ্ন, নিচের দুটি বিবৃতি দেওয়া আছে যার মধ্যে একটি দাবি এ, অপর দাবিটির কারণ আর আছে, দুটি বিবৃতির পরিপ্রেক্ষিতে কোন বিকল্পটি সঠিক? তো দেখো এখানে কারণ বহিঃকেন্দ্র, এখানে বলছে অ্যাস্থেনোস্ফিয়ার হলো ম্যাগমার প্রধান উৎস, আর বলছে বহিঃকেন্দ্রমণ্ডল কঠিন পদার্থ ও অন্তর্কেন্দ্রমণ্ডল তরল পদার্থ নিয়ে গঠিত। তো দেখো আমরা দেখতে পাচ্ছি যে দাবি সত্য, কারণ এটা কিন্তু সত্য, এটা কিন্তু অ্যাস্থেনোস্ফিয়ার ম্যাগমার প্রধান উৎস। হ্যাঁ এটা ঠিকই তো বলেছে, সত্য আছে। এবং বলেছে বহিঃকেন্দ্রমণ্ডল কঠিন ও পদার্থ, অন্তঃকেন্দ্রমণ্ডল তরল পদার্থ নিয়ে গঠিত, এটা মেনে নেওয়া যায়, এটা পুরোপুরি মিথ্যা। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এ কারণে দাবি এর সত্য কারণ, আর মিথ্যা কিন্তু কারণ। দাবি এর সঠিক ব্যাখ্যা নয়, অর্থাৎ এর ব্যাখ্যাই এ নয়, তো মিথ্যা যদি হয় তো কেন সঠিক ব্যাখ্যা হতে যাবে? একদম চোখ বন্ধ করে সি এর অ্যান্সার হবে, একদম সি এর অ্যান্সার হবে। ঠিক আছে, দেখতে পাচ্ছ করে দিয়েছি। 9 দাগের প্রশ্ন, 9 দাগের যে প্রশ্ন বলেছে দেখো এখানে কি বলেছে ভালো করে বোঝো। বলেছে শুধুমাত্র ভূত্বকে প্রভাবিত ভূমিকম্পের তরঙ্গের নাম কি তরঙ্গ? ডি এর অ্যান্সার এল তরঙ্গ। 10 দাগের প্রশ্ন, ড্যাশ হলো সর্বাধিক সুনামি প্রবণ মহাসাগর? সুনামি প্রবণ মহাসাগর একদম ঠিক, প্রশান্ত মহাসাগর। ঠিক আছে, চলে আসে এবার আমরা এটা ভালো করে ম্যাপ পয়েন্টিংটা দেখে নাও। এখানে ম্যাপ পয়েন্টিং দেখতে পারছো যে চিহ্নিত করছে। ঠিক আছে, এই জায়গায় দেখো, দাঁড়াও দেখাচ্ছি তোমাদের একটু। চিহ্নিতকরণ করছে আমরা দেখতে পাচ্ছি যে এখানে বলছে যেটা, এটা কিন্তু অতি মৃদু কম্পনযুক্ত অঞ্চল। ঠিক আছে, আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু অতি মৃদু কম্পনযুক্ত অঞ্চল। ঠিক আছে, বি এর অ্যান্সার। যাই হোক এবার আমাদের পরের প্রশ্ন 12 দাগের প্রশ্ন। 12 দাগের প্রশ্ন কি বলেছে দেখে নাও। 12 দাগের প্রশ্ন বলেছে নিচে এই প্রশ্নের দুটি বিবৃতি দেওয়া আছে যার মধ্যে একটি দাবি ভালো করে বোঝা আমি কি বলছি, যার মধ্যে একটি দাবি এ এবং অপর কারণ হিসাবে আর আছে, দুটি বিবৃতির পরিপ্রেক্ষিতে কোন বিকল্পটি সঠিক নির্ণয় করো। তো দেখো এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি ভালো করে বোঝা আমি কি বলছি। 12 দাগের প্রশ্ন। ঠিক আছে, 1 সেকেন্ড বাবা, 1 সেকেন্ড, হ্যাঁ যাচ্ছি 1 সেকেন্ড। বারবার করে ছেলেরা SMS করছে। তো দেখো তোমাদের একটা কথা বলছি, ভিডিওটা দেখছো খুব ভালো কথা, বাট প্লিজ
অনলাইন ক্লাসের সঙ্গে যুক্ত থাকো আর অনলাইন ক্লাসকে সাপোর্ট করো, কারণ তোমাদের এই সাপোর্ট, তোমাদের এই ভালোবাসা এসবি একাডেমিক সেন্টারের দরকার। ঠিক আছে, তো দেখো আমাদের পরের যে প্রশ্ন আছে, পরের প্রশ্ন কি বলেছে দেখা যাক। পরের প্রশ্ন বলেছে 12 দাগের প্রশ্ন, যে নিচে এই দুই প্রশ্নের দুটি বিবৃতি দেওয়া আছে, যার একটি দাবি এ, অপর দাবিটির কারণ আর আছে। দুটি বিবৃতির পরিপ্রেক্ষিতে কোন বিকল্পটি সঠিক? বলেছে ভূমিকম্পন প্রবণ অঞ্চলে আগ্নেয়গিরি দেখা যায়। ভূমিকম্পন প্রবণ অঞ্চলে আগ্নেয়গিরি দেখা যায়। আচ্ছা, যেখানে ভূমিকম্প হয় সেখানে আগ্নেয়গিরি দেখা যায় না। আচ্ছা, যায় না। আচ্ছা, তারপরে কি বলেছে? ভূমিকম্প মানে ভূমিকম্প হলে আগ্নেয়গিরি দেখা যায় না, হতে পারে, হতে পারে। তোমাদের কি মনে হয় হতে পারে? কোনোদিনও শুনেছো? কোনোদিনও? কী সব বলবো আর আমি। ভূমিকম্পের কারণে হয়, আগ্নেয়গিরি সিসমিক কার্যকলাপের প্রয়োজন হয় না, এটাও ভুল আছে। অর্থাৎ এ ও আর, কারণ দাবি দুটোই কিন্তু ব্যাখ্যা, দাবি ও কারণ উভয় মিথ্যা, একদম মিথ্যা। চলো আমাদের পরের প্রশ্ন ফটাফট টেনে দিচ্ছি, স্বল্প দিচ্ছি। বেতার তরঙ্গ ড্যাশ স্তরে প্রতিফলিত হয়ে পৃথিবীতে ফিরে আসে, অবশ্যই আয়নোস্ফিয়ারে। 40 থেকে প্রশ্ন। দেখো এই প্রশ্নটা নিয়ে একটু আলোচনার ব্যাপার আছে, বুঝতে পারলে এই প্রশ্নটা নিয়ে একটু আলোচনার ব্যাপার আছে। কারণটা কি বলতো? এখানে বায়ুমণ্ডলের স্তর, এটা কিন্তু তোমাকে কিন্তু ভালো করে কিন্তু পড়তে হবে, ঠিক আছে? না পড়লে কিন্তু হবে না, বুঝতে পারলে কি বললাম? ভালো করে না পড়লে কিন্তু হবে না। আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের 13 দাগের যে প্রশ্ন আছে, ঠিক আছে, 13 না 14 দাগের প্রশ্ন। আমরা 14 দাগের যে প্রশ্ন আছে একটু ভালো করে ব্যাখ্যা দিচ্ছি। দেখো এক একজনের ব্যাখ্যায় এক এক রকমের, আমার মতে এটা কি হওয়া উচিত সেই নিয়ে আমার ব্যাখ্যা। এখানে বলেছে 80 কিলোমিটার উচ্চতায় উষ্ণতা কমে দাঁড়ায় -90°C, ঠিক আছে। আর এখানে বলছে বেতার তরঙ্গ প্রতিফলিত। আমার মতে শোনো, আবহাওয়ার যে ঘটনা আছে সেটা হলো, এই যে আবহাওয়ার যাবতীয় যে ঘটনা আছে সেটা কিন্তু ট্রোপোস্ফিয়ারে। আবহাওয়ার যাবতীয় ঘটনাটা কিন্তু আছে সেটা ট্রোপোস্ফিয়ারে হচ্ছে, ঠিক আছে। এবং তারপরে মাথায় রাখবে যে আমরা দেখতে পাচ্ছি যে জলীয় বাষ্পের অভাবে এই স্তরে কোনো ঝড় বৃষ্টি হয় না হয় এটি শান্তমণ্ডল নামে পরিচিত। তো আমার মতে দেখো এখানে কিন্তু তারপরে এটা হওয়া উচিত যে জলীয় বাষ্পের অভাবে এই স্তরে কোনো ঝড় বৃষ্টি হয় না, এটা কিন্তু প্রথমে এটা হওয়া উচিত ট্রোপোস্ফিয়ার, তারপরে এটা হওয়া উচিত, ঠিক আছে। তারপরে বলেছে তারপরে নিশ্চয়ই যদি ঝড় বৃষ্টি আমরা দেখতে কী পাচ্ছি যে এখানে কিন্তু ঝড় বৃষ্টি নেই। তো ঝড় বৃষ্টি নেই, নিশ্চয়ই এর কতটা পরিমাণে, দেখো এর কতটা পরিমাণে উচ্চতা আছে, তার মানে কি 80 কিলোমিটার উচ্চতা কমে দাঁড়ায়, তারপরে এটা 80 কিলোমিটার উচ্চতা কমে দাঁড়াবে। তারপরে তোমাদের কি আছে, তারপরে যেটা হওয়া উচিত যে বেতার তরঙ্গে প্রতিফলিত হয়ে পুনরায় ফিরে আসে, অবশ্যই বেতার তরঙ্গটা ফিরে আসে। তো আমার মতে কিন্তু অ্যান্সারটা কিন্তু এ হওয়া উচিত, ঠিক আছে, এ হওয়া উচিত। তো দেখো তোমাদের অনেকে সি করেছে, বাট অবশ্যই আমাকে জানাবে কোনটা হবে। আমি আমার ব্যাখ্যা মতন করেছি, ঠিক আছে। দেখো তোমাদের ব্যাখ্যা আলাদা হতে পারে, আমার ব্যাখ্যা এটা মনে হচ্ছে এটা এ হওয়া উচিত, আমি করেছি। প্লিজ আমাকে কমেন্টে জানাবে। দেখো তোমরা বই পড়ো, তোমাদেরও ব্যাখ্যা হতে পারে, অবশ্যই আমাকে জানাবে। এখানে বলছে স্ট্র্যাটোস্ফিয়ারকে শান্তমণ্ডল বলে, ঠিক আছে, স্ট্র্যাটোস্ফিয়ারকে শান্তমণ্ডল বলে, ঠিক আছে, স্ট্র্যাটোস্ফিয়ারকে শান্তমণ্ডল বলে, ঠিক আছে, কোনো সমস্যা নেই। এই স্তরে বায়ুমণ্ডলে যাবতীয় ঘটনা ঘটে, দেখো এটা কিন্তু এই স্তরে আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু ট্রোপোস্ফিয়ারে ঘটে, অর্থাৎ এটা কিন্তু ঠিক না। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি দাবি এবং কারণ উভয় সত্য, কিন্তু কারণ দাবির সঠিক ব্যাখ্যা নয়। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে ব্যাখ্যা নয়, এটা হবে কিন্তু অ্যান্সার, ঠিক আছে। এখানে বলছে এই স্তরে বায়ুমণ্ডলে যাবতীয় ঘটনা ঘটে, বলে দাবি ও কারণ উভয় সত্য, অর্থাৎ না এটা সত্য আছে, এই স্তরে বায়ুমণ্ডলে যাবতীয় ঘটনা ঘটে, এটাও সত্য আছে, ঠিক আছে। এখানে যাবতীয় ঘটনা ঘটে, অর্থাৎ এটা স্ট্র্যাটোস্ফিয়ার শান্তমণ্ডল বলে, ঠিক আছে, এই স্তরে বায়ুমণ্ডলে যাবতীয় ঘটনা, এটাও ঠিক আছে, কিন্তু এটা ঠিক দুটোই সত্য যদি হয়,
কিন্তু এর যে যে দাবি সঠিক ব্যাখ্যা সেটা কিন্তু নয়। ঠিক আছে, অ্যান্সার বি এর অ্যান্সার। চলো আমাদের পরের প্রশ্ন কী বলছে, নেক্সট প্রশ্ন খুব ইম্পর্টেন্ট প্রশ্ন বলেছে, ভূগোলের আলোচনার একাধিকবার অঞ্চলটি কথাটি ব্যবহার করেছেন ভৌগোলিক, অ্যান্সার হবে আলেকজান্ডার ভন হামবেল্ট। দেখেন, নিম্নলিখিত কোনটি মানবীয় ভূগোলের আলোচনার ক্ষেত্র? মানব কল্যাণ। দেখো, এটা তো তোমরা জানো যে সিভিলাইজেশন অ্যান্ড ক্লাইমেট বইটি কার লেখা? এলসওয়ার্থ। ঠিক আছে, হান্টিংটন, বি এর আনসার। দেখো 19 জায়গার যে প্রশ্ন আছে, দেখো এই 19 জায়গার প্রশ্নটা কিন্তু অনেক ধরনের বক্তব্য আছে, আমরা দেখতে পেয়েছি 19 জায়গার প্রশ্ন নিয়ে। তো আমি একটা কথা বলতে পারি, 19 জায়গায় যে প্রশ্ন আছে, ওকে, এটা কিন্তু মিথ্যা আছে। ওকে, কি বলছে বুঝতে পারছো? এটা কিন্তু মিথ্যা আছে। আর রোমান 2-তে বলেছে হিউমাইন, রোমান 2-তে বলেছে গবেষণামূলক জিওগ্রাফি হিউমাইন তে মানবীয় ভূগোলের উপাদান সম্পর্কে আলোচনা হয়েছে। তো দেখো, এটা কিন্তু সত্য আছে। তো দেখতেই পারছো, রোমান 3-তে বলেছে এলসওয়ার্থ হান্টিংটনের সিভিলাইজেশন অ্যান্ড ক্লাইমেট বইতে মানব সভ্যতার উপর জলবায়ুর প্রভাব বর্ণনা করে। এটা কিন্তু ভুল আছে, এবং তার সঙ্গে যেটা আছে এটা সত্য আছে, এটা সত্য আছে। ঠিক আছে, যাকে বলে ডি লা ব্লাসের লেখা প্রিন্সিপালস দি জিওগ্রাফি হিউমাইন। তো দেখো, এটা কিন্তু দেখতে পাচ্ছো সত্য আছে, অর্থাৎ এর অ্যান্সার হবে বি এর অ্যান্সার। ওকে, তো দেখো এবার দেখো আমাদের পরের প্রশ্ন, 20 দাগের প্রশ্ন। 20 দাগের যে প্রশ্ন আছে, 20 দাগের প্রশ্ন বলেছে যে, হ্যালো, শুনতে পারছো? 20 দাগের প্রশ্ন বলেছে অর্থনৈতিক ও প্রাথমিক পর্যায়ে অবস্থানকারী একটি দেশ। তো দেখো, তোমরা জানো অবস্থানকারী একটা দেশ, অর্থনৈতিক ও প্রাথমিক পর্যায়ে অবস্থানকারী একটি দেশ। এখানে আমরা দেখতে পাচ্ছি একটি দেশ, এখানে কিন্তু একটি দেশ না, এটা নেপাল, কেনিয়া, ভুটান সব কটা দেশ হবে। ঠিক আছে, 21 জায়গার প্রশ্ন, মানুষ শিকার ও কৃষিকাজ জীবজন্তু পোষ মানত এবং মানুষ দক্ষ শিকারী ছিল, মানুষ ফলমূল সংগ্রহ করত, মানুষ গাছের বাস করত। তো দেখো এখানে যে প্রশ্নটা আছে, প্রথমে কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রথমে কি করতো। দেখো প্রথমে এই যে প্রশ্নটা আছে, এক সেকেন্ড, তো দেখতে পাচ্ছ আমাদের পরের প্রশ্ন বলেছে অর্থনৈতিক কাজে, এখানে বলছে মানুষ শিকার ও কৃষিকাজ ও জীবজন্তু পোষ মানত, আবার বলছে মানুষ দক্ষ শিকারী, মানুষ ফলমূল সংগ্রহ করত, মানুষ গাছে বাস করত। তো আমরা জানি যে প্রথম মানুষ কিন্তু গাছে বাস করত, তাই তো? গাছে বাস করার পর নিশ্চয়ই গাছ পেয়ে পরে ফলমূল সংগ্রহ করত, এবং ফলমূল সংগ্রহ করার পরে নিশ্চয়ই তারা দক্ষ শিকারী হলো, এবং সক্ষ শিকারী হওয়ার পর তারপরে মানুষ শিকার কৃষিকাজ এগুলো শিখলো। একদম চোখ বন্ধ করে ডিএর অ্যান্সার। ঠিক আছে, দেখো 22 জায়গার যে প্রশ্ন বলেছে, 22 জায়গার প্রশ্ন দেখো আমরা এখানে দেখতে পাচ্ছি যে এটা হবে কিন্তু অর্থনীতির চতুর্থ ক্ষেত্র। ঠিক আছে, এটা মাধ্যমিক ক্ষেত্র, সহায়ক ক্ষেত্র, গৌণ ক্ষেত্র, এটা কিন্তু হবে অর্থনীতির চতুর্থ ক্ষেত্র হবে। ঠিক আছে, এখানে চলো আমাদের পরের প্রশ্ন কি বলেছে, 23 জায়গার প্রশ্ন। 23 জায়গার যে প্রশ্ন বলেছে দেখতেই পাচ্ছ, বলেছে যে সৃজনশীল কাজে নিয়োজিত কর্মী, তোমরা জানো কমলা পোশাকের কর্মী। 24 জায়গার প্রশ্ন দেখো, 24 জায়গার যে প্রশ্ন বলেছে, 24 জায়গার প্রশ্ন বলেছে নিবিড় জীবিকা সত্তা ভিত্তিক কৃষিতে কৃষি জমির পরিমাণ সীমাবদ্ধ। অবশ্যই সীমাবদ্ধ, ঠিকই বলেছে। তারপরে বলেছে কৃষি জোতগুলি এই কৃষিতে বৃহদায়তন হয়ে থাকে, না কৃষি জোতগুলি এই কৃষিতে বৃহদায়তন হয়ে থাকে না, বৃহদায়তন কেন হতে যাবে? জীবিকা সত্তা ভিত্তিক কৃষিতে সীমাবদ্ধ হলে সেখানে বৃহদায়তন হতে পারে না। এবং তারপর বলেছে পুরুষানুক্রমিক হওয়ায় এই কৃষিতে কৃষিজোতগুলি বিভাজিত হয়। অবশ্যই যখন সংসারের ভিতরে আমরা দেখতে পাচ্ছি, যখন ছেলে মেয়ে সন্তান বাচ্চা কাচ্চা যখন হয়, তখন এই জোতগুলি
বংশানুক্রমে কী হয়, জোতগুলি কৃষিজোত মানে কি কৃষি জমিগুলো ছোটো ছোটো আকারে বিভক্ত হয়ে যায়। এটা ঠিক আছে। তারপর বলছে এই কৃষিতে মাথাপিছু কৃষি জমির আয়তন বেশি, এটা ভুল আছে। অর্থাৎ এর অ্যান্সার হবে এর অ্যান্সার 1 সত্য, 2 এর মিথ্যা, 3 সত্য, 4 মিথ্যা। ঠিক আছে, চলো আমাদের পরের প্রশ্ন কী বলেছে। আমাদের পরের প্রশ্ন বলেছে 25 দাগের প্রশ্ন। নিচে এই প্রশ্নের দুটি বিবৃতি দেওয়া আছে হিসাবে এ এবং অপরটি আর আছে, দুটি বিবৃতির পরিপ্রেক্ষিতে কোন বিকল্পটি সঠিক? দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলিতে প্রগাঢ় জীবিকা সত্তাভিত্তিক কৃষি প্রচলিত হয়, দাবিটি সঠিক কিন্তু আর ভুল। তারপরে বিতে বলেছে, দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি, দেখো এই যে প্রশ্ন আছে 25 দাগের প্রশ্ন বলেছে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলিতে জমির তুলনায় জনঘনত্ব বেশি। দক্ষিণ দেশগুলোতে জনঘনত্ব বেশি। দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলি জমির তুলনায় জনঘনত্ব বেশি। হ্যাঁ ঠিক আছে, জনঘনত্ব বেশি, তো জনঘনত্ব বেশি আছে। দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোতে প্রগাঢ় কৃষি পদ্ধতিতে জমি চাষ হয়, জনঘনত্ব বেশি। এবার দেখো বলেছে দাবিটি সঠিক কিন্তু কারণটি ভুল। তারপর হচ্ছে দাবিটি সঠিক কিন্তু কারণটি দাবির সঠিক ব্যাখ্যা নয়। দাবি ও কারণ দুটোই সঠিক কিন্তু কারণটি দাবির সঠিক বিশ্লেষণ। দেখো আমার মতে দেখো কিছু প্রশ্ন দেখো এক একজন ব্যক্তির এক এক রকমের ব্যাখ্যা হতে পারে। আমি যেটা নজর করে দেখতে পারছি এই যে প্রশ্নটা আছে, এই প্রশ্নটা কিন্তু খুবই একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। বিভিন্ন ব্যক্তি আমি দেখেছি বিভিন্ন রকমের ব্যাখ্যা দেয়, তো এক একজনের ব্যাখ্যায় এক এক রকমের হয়। আমি ব্যাখ্যা দেওয়ার সবসময়ের জন্য আমি চেষ্টা করি যাতে সঠিক ব্যাখ্যা তোমাদের দেওয়া যায়, যাতে সঠিকভাবে তোমাদের বোঝানো যায়। আমরা এখানে যে দেখতে পাচ্ছি যে 25 দাগের প্রশ্ন, দেখো 25 দাগের প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি আমার মতে দাবি ও কারণ দুটি সঠিক কারণ ব্যাখ্যা আমার মতে বি বলেছে অনেকে, আমি দেখতে পাচ্ছি স্কুল থেকে বি বলেছে, বাট সিটাকেও ফেলে দেওয়া যাচ্ছে না। দাবি ও কারণ দুটিই সঠিক, আমরা দেখতে পাচ্ছি এটাও ঠিক আছে, এটাও ঠিক আছে। আর জীবিকা কারণটি দুটি সঠিক কারণ, দাবি সঠিক বিশ্লেষণ। অ্যাকচুয়ালি কিন্তু জনঘনত্ব বেশি, এই জন্য জীবিকা সত্য বেশি, এটা লক্ষ্য করা যেতে পারে। বুঝতে পারলে কি বললাম আমি? কারণ এখানে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলিতে জীবিকা সত্তাভিত্তিক কৃষি পদ্ধতি প্রচলিত। দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলিতে জমির ঘনত্ব জনঘনত্ব বেশি, জনঘনত্ব বেশি তো জীবিকা সত্তাভিত্তিক কৃষি লক্ষ্য করা যায়। তো দেখো এই কোশ্চেনটা আমার ডাউট আছে, বিও হতে পারে সিও হতে পারে। ঠিক আছে, দেখো আমার যতটুকু বিচার বিশ্লেষণ করেছি আমি সেটা আমি বলার চেষ্টা করছি। বি সি দুটোই ঠিক মনে হচ্ছে, সিটা হওয়ারও চান্স আছে। বলেছে যে খননে আকারের সাথে সর্বাধিক, অবশ্যই তোমরা প্লিজ কমেন্টে জানাবে, দেখো প্লিজ কমেন্টে জানাবে, ঠিক আছে? কারণ তোমরা বই পড়ছো, মানুষ মাত্র ভুল হয়। আমার মতে সি হওয়ার চান্সটা বেশি, বিটাও ঠিক মেনে নেওয়া যাচ্ছে না, আমি সিটাকেও মনে করছি। অনেকে বি বলছে, প্লিজ কমেন্টে জানাবে আমাকে। 26 দাগের প্রশ্ন, যে খননের আকারে সর্বাধিক বজ্র শিলা খনি থেকে উঠে আসে সেটা কি? ভূগর্ভস্থ খনন। যে খননের আকারে, হ্যালো, তো দেখো এই যে প্রশ্নটা আছে, এই প্রশ্নটা যেটা বলেছে যে খননের আকারে সাথে সর্বাধিক বজ্র শিলা খনি থেকে উঠে আসে। তো দেখো আমি একটা কথা তোমাদের বলি যে খোলা খননটা কি, যে সর্বাধিক পরিমাণে মাটি কেটে খনিজ যে আহরণ সেটাকে খোলা খনন বলে। আর স্ট্রিপ খননটা কি আছে? স্ট্রিপ খননটা বলতে বোঝানো হয়েছে যেখানে পাতলা স্তরের খনিজ আরোহণ করা হয় সেটাকে স্ট্রিপ খনন বলে। দেখো এটা কিন্তু হবে যে খননের আকারের সাথে সর্বাধিক বজ্র শিলা খনি থেকে উঠে আসে সেটা কিন্তু হবে কিন্তু ভূগর্ভস্থ খনন। কী হবে? ভূগর্ভস্থ খনন হবে। চলো আমাদের পরের প্রশ্ন দেখা যায় কে বলতে পারে ফটাফট করে। নেক্সট কোশ্চেন হচ্ছিল যে অর্থনীতির প্রাথমিক পর্যায়ে অবস্থানকারী একটি দেশ হলো, এটা করে দিয়েছি, এগুলো করে দিয়েছি, একই পেজ দুবার ছবি তোলা হয়েছে। চলো আমাদের পরের প্রশ্ন, এইগুলো হয়ে গেছে, ছবি একই ছবি দুবার আসছে, ঠিক আছে। হ্যাঁ এইবার দেখো, হ্যাঁ এটা দেখা যাচ্ছে ফটাফট করে দিয়েছি। যেমন হার্টিকালচার হবে শাকসবজি, হার্টিকালচার কী হবে? শাকসবজি হবে। ওলোরিকালচার হবে ফল চাষ হবে। পোমোকালচার হবে এছাড়া ফল ফলমূল শাকসবজি, এবং ফ্লোরিকালচার হবে ফুল চাষ। অ্যান্সার হবে সি এর অ্যান্সার 1 এর 3, এর 3, বি এর রোমান 4, সি এর রোমান 2, ডি এর রোমান 1। এবার দেখো পরের প্রশ্ন, এক সেকেন্ড, পরের প্রশ্ন আমাদের নেক্সট কোশ্চেন কী বলেছেন দেখো, তোমাদের দেখাচ্ছি আমি। পরের প্রশ্ন বলেছে
যে ক্ষেত্র মানে পৃথিবীতে ভারতের স্থান কত? সপ্তম। ঠিক তো, জানো সপ্তম। আমাদের পরে প্রশ্ন স্তম্ভ মিলাম 29 জায়গার প্রশ্ন। 29 জায়গায় যে প্রশ্ন আছে ভারতের উত্তরতম স্থান, তোমরা জানো অ্যান্সার হবে ভারতের উত্তরতম স্থান। ভারতের উত্তরতম স্থান কী হবে? ইন্দিরা কল হবে। কী হবে? ইন্দিরা কল হবে। ঠিক আছে। ভারতের পশ্চিমতম স্থান গুয়ারমতি। ভারতের পূর্বতম স্থান ইবুথু। ভারতের দক্ষিণতম স্থান ইন্দিরা পয়েন্ট। অ্যান্সার হবে বি এর অ্যান্সার। এর 2, 2 এর 4, বি এর 4, সি এর 1, ডি এর 3। এবার দেখো 30 জায়গার প্রশ্ন। 30 জায়গার প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি লাক্ষাদ্বীপের সবচেয়ে বড় দ্বীপটি হলো মিনিকয়। 31 জায়গার প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি ভারতের উপদ্বীপীয় মালভূমি প্রাচীন আগ্নেয়গিরি রূপান্তরিত শিলার দ্বারা গঠিত এবং টেবিল ল্যান্ড এবং গন্ডালা ল্যান্ডে ভেঙে স্থানান্তরের কারণে এটি গঠিত হয়। অ্যান্সার দেখো বিয়ের অ্যান্সার দাবি সত্য, কারণ দাবিটির সঠিক ব্যাখ্যা। 32 জায়গার প্রশ্ন পশ্চিম উপকূলের দক্ষিণ অংশের নাম কি? অ্যান্সার হবে মালাবার উপকূল। ঠিক আছে, অ্যান্সার হবে মালাবার উপকূল। দেখো এটা ভালো করে পড়তে হবে, আমি জাস্ট ভিডিওটা অনেকটা বড় হয়ে যাচ্ছে। ভারতের উপদ্বীপীয় অঞ্চলের প্রধান নদীর নাম কি? গোদাবরী। 34 জায়গার প্রশ্ন নিম্নের কোন নদীটি? হ্যালো, দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এটা হবে গোদাবরী। তোমাদের উপদ্বীপীয় অঞ্চলের প্রধান নদী গোদাবরী। ঠিক আছে, এবং তার সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে নিম্নের কোন নদীটির অপর আরব সাগরে পড়েছে? নর্মদা। ভারতের সর্বদক্ষিণ উপদ্বীপীয় নদীর নাম কি? অ্যান্সার হবে কাবেরী। তো দেখো এটা কিন্তু তোমাদের আজকে সেট কিন্তু সলভ করে দিয়েছি আমি, পরের দিন সেট টোটাল সলভ করে দেবো। ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে অসংখ্য ধন্যবাদ জানাই। তোমার সাপোর্ট আমার দরকার, তোমাদের সাপোর্ট আমার দরকার। আর একটা কথা বলছি, যদি কোনো প্রশ্নের অ্যান্সার আমার ভুল হয়ে থাকে প্লিজ কমেন্ট বক্সে দেবে। দেখো এমন তো না যে সব জানতে আমি সব কিছুই জানি, এরকম না। মানুষের অনেক কিছু জানতে বাকি আছে। আমি যতটুকু জানি তার ইনফরমেশনটা আমি দিয়েছি। প্রচুর ছাত্রছাত্রী রিকোয়েস্ট করেছে এই ভিডিওটা, আশা করি অনেকে দেখবে। আমি অনুরোধ করছি প্রত্যেকটা ছেলেমেয়েকে, যদি কোনো প্রশ্নের উত্তর উল্টোপাল্টা তোমার মনে হয় অবশ্যই তোমাদের কমেন্ট তোমরা দিতে পারো, তার জন্য আমি খুবই খুশি হব। আর সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। এইভাবে চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। বাই টাটা, সবাই ভালো থাকবে।